আজকে আমরা লজিক্যাল ফাংশন করব, ঠিক আছে। ফাংশন বলতে এর আগের দিন আমরা করছিলাম তোমার এইগুলো তো করেছিলাম, তাই তো, যে এই সমস্ত ফাংশনগুলো। আরও কিছু ফাংশন অনেক আছে, অজস্র ফাংশন আছে, তার মধ্যে কিছু ফাংশন যেগুলো লিখলাম সেগুলো ম্যাক্সিমাম ইউজ হয় লসাগু বার করার জন্য। হ্যাঁ, এই ফাংশনটা ইউজ করতে পারো, ঠিক আছে, এলসিএম। আর এটা হচ্ছে গসাগু, জিসিডি। ওকে, লসাগু কোনো সংখ্যার যদি লসাগু বার করতে হয়, আমরা তো লসাগু করার একটা নিয়ম জানি, সেই নিয়মে আমরা লসাগু বার করি, কিন্তু এখান থেকেই ফাংশন ইউজ করে আমরা লসাগু বার করতে পারবো। গসাগু বার করার ক্ষেত্রে এই ফাংশনটাকে ইউজ করতে পারবো, অর্থাৎ গসাগু বার করার ফর্মুলা এর মধ্যে লেখাই আছে। ওকে, এগুলো বার করতে পারবে। কোন একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করে ভাগশেষগুলোকে আমরা উল্টো দিক থেকে সাজিয়ে বাইনারি করেছি। ওকে, সেটা একটা ফাংশন ইউজ করে তুমি বাইনারি বার করতে পারবে। ডেসিমাল টু বিআইএন বলে, এটা ডেসিমাল টু বিআইএন বলে ফাংশনের সাহায্যে। ওকে, যেমন ধরে নাও তোমাদের করেছিলাম বাইনারি, মনে পড়ছে বাইনারি করেছি, ডেসিমাল টু বাইনারি। কোন একটা ডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, এর বাইনারি কত হবে? এর বাইনারি হবে 11001। 2 দিয়ে ভাগ করে ভাগশেষ ফান্ডামেন্টাল সেই তো করেছিলাম সব। আফটার ডেসিমাল, হেক্সাডেসিমাল মনে পড়ছে না? জানি না করেছি কিনা তোমাদের। যাই হোক, দেখো উল্টো দিক থেকে কোনো একটা বাইনারি সংখ্যার ডেসিমাল বার করতে গেলে সেটা আমরা এই ফাংশন ইউজ করতে পারি। আরও কিছু ফাংশন আছে যেটা আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন আপার বলে একটা ফাংশন আছে। তুমি কোনো লেখাকে ছোট হাতের লেখো বা যাই লেখো, যদি আপার ফাংশনটাকে ইউজ করো তাহলে ওই লেখাটাকে কনভার্ট করে দেবে বড় হাতের, আপার কেসে, ঠিক আছে। এইরকমভাবে আপার লিখলে ডাবল কোটেশনের মধ্যে সেই লেখাটাকে দেবে। লেখার পর তুমি যে ফাংশনটা ইউজ করবে, এই ফাংশনটার নাম হচ্ছে আপার ফাংশন। এবার এন্টার মারলে তোমাকে এটা অটোমেটিক্যালি কী করে দেবে? বড় করে দেবে। লোয়ার ফাংশনের ক্ষেত্রে ঠিক উল্টোটা করবে, যাই লেখো না কেন সেটা কী করে দেবে? লোয়ার করে দেবে, মানে লোয়ার কেস, ছোট করে দেবে। আরেকটা আছে প্রপার কেস। কি হয়? প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতে করে, যেমন দ্য কম্পিউটার একাডেমি, এখানে এটা যখন প্রপার করবে, দেখো দ্য কম্পিউটারের টি বড়, দ্য কম্পিউটারের সি বড়, একাডেমির এ বড় হাতের আছে, ক্যাপিটাল লেটারে আছে। ওকে, তাহলে এই প্রপার ফাংশনটা আমরা ইউজ করতে পারি। আর একটা ফাংশন আছে লেন বলে। লেন অর্থাৎ এই শব্দটা বা বাক্যটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে তার লেন্থটা বলে দেবে, কটা ক্যারেক্টার আছে। এখানে কটা আছে? রাজারামপুর ওয়াইসিটিসির মধ্যে কটা আছে? উত্তর দেখাচ্ছে 15টা, কিন্তু আমি এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা পাচ্ছি, তাহলে 15টা কেন দেখাচ্ছে? এইখানে মাঝখানে একটা স্পেস আছে, এই স্পেসের জন্য একটা স্পেস কাউন্ট করে নিচ্ছে, ঠিক আছে, মানে স্পেসকেও একটা ক্যারেক্টার ধরে নেবে। ওকে, তাহলে লেন্থ বার করতে গেলে এই এলিএন বলে ফাংশনটা আমরা ইউজ করতে পারি। এই ফাংশনগুলো ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে এগুলো ইউজ করা যায়। এবার যে ফাংশনটা করবো এক্সেলের খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এই ফাংশনগুলো তোমাদের ব্যবহার করে দেখিয়ে দিই, ঠিক আছে। এই আপার লোয়ার প্রপার লেনগুলো, সাপোজ তুমি এইখানে দুরকমভাবে করতে পারো। এক নাম্বার হচ্ছে ইকুয়াল টু লিখলে, দিয়ে ইউপিপিইআর আপার ডাবল কোটেশনের মধ্যে যে কোনো যেভাবে খুশি লেখো ওয়াইসিটিসি। ওকে, এইভাবে লিখো, ডাবল কোটেশন ক্লোজ করো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারো, দেখো এটাকে কী করে দিল? অটোমেটিক্যালি বড় হাতে করে দিল। তো এইগুলোকে আমরা কীভাবে করতে পারি? এটা ডিলিট করে দিলাম। জাস্ট এখানে আমি একটা কথা লিখলাম, দ্য কম্পিউটার কম্পিউটার দ্য কম্পিউটার একাডেমি, এই লেখাটা এখানে লিখলাম। এখানে তো কোনো ফাংশন ইউজ করিনি, জাস্ট লিখেছি। এই লেখাটাকেই ড্র্যাগ করে দেবো, একই লেখা ধরে নাও এতগুলো সেলে চলে এসছে, ঠিক আছে, যতগুলো সেলে এসছে। তো এবার তুমি আমি তোমাকে বললাম যে এই লেখাগুলোর এখানে আপার করে দেখাও, এখানে লোয়ার করে দেখাও, এখানে প্রপার করে দেখাও, আর এখানে কতগুলো ক্যারেক্টার আছে সেটা দেখাও, ঠিক আছে। যাই লিখো না কেন, অন্য কোনো নাম লিখতে পারো তুমি। তাহলে সাপোজ ধরে নাম এখানে একটা ইনসার্ট করলাম, একটা হেডিং ওপরে নিয়ে নিই, এখানে লিখলাম নেম, ঠিক আছে, নেম। এখানে লিখলাম ইউপিপিইআর আপার, এখানে LOWER লোয়ার, PROPER প্রপার, আর LEN
লেন লিখে দিলাম, ঠিক আছে। এবার আমি প্রথমে আসি। আচ্ছা, এখানে আমি এই সেল অ্যাড্রেসটা কত আছে, A2। তাহলে আমি এখানে একটা ফাংশন ইউজ করবো যার নাম হচ্ছে UPPER, আপার, ঠিক আছে। আপার কাকে আপার করবো, A2 কে। ওকে ডাবল কোটের মধ্যে নামটা লিখলাম না, কারণ A2 এর মধ্যে যা আছে সেটাকে আপার করবে, ঠিক আছে। এবং দেখবো এই সেলটাতে, যে সেলে দেখবো সেই সেলে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারো, তাকে বড় করে দেখাচ্ছি। এবার তুমি যদি এটাকে টেনে দাও, এই যে মাউস পয়েন্টারটা যখন নিয়ে যাবে কোনায় এরকম কালো হয়ে আছে, দেখতে পাচ্ছ এই প্লাস চিহ্নটা, এটা মোটা, এটা একটা পাতলা। এইটা ধরে যখন টানবে তখন অটোমেটিক্যালি এখানে যা লেখা থাকবে তাকে বড় হাতে কনভার্ট করে দেবে। এখানে দা কম্পিউটার একাডেমির জায়গায় এখানে যদি RAJRMPUR রাজরামপুর YCTC থাকে, তাহলে এটাকে অটোমেটিক্যালি রাজরামপুর YCTC-কে কী করে দিল, বড় করে দেবে। এখানে যে কোনো নাম দিতে পারো তুমি, ঠিক আছে, যে কোনো নাম দিতে পারো, যা খুশি লিখবে, তোমার ওটা অটোমেটিক্যালি কী করে দেবে, এটাকে বড় হাতে করে দেবে। সেরকমভাবে এখানে ফাংশনটা ইউজ করবো কি আমরা, লোয়ারে কাকে রাখবো, এই সেল অ্যাড্রেসটাকে, C2 না, একেই রাখবো, A2 কে। এরিয়া আমি লোয়ার দেখবো, তাহলে দেখো এটাকে ছোট করে দিয়েছে, তাই না। আমি যদি জুমটা কমাই, তাহলে ছোট করে দিয়েছে। এবার এটাকে যদি ধরে ড্র্যাগ করে দিই, এটা ড্র্যাগ করা বলা হয়, তাহলে যাই লেখা না ছোটাতে দেখাবে। ঠিক এইরকমভাবে প্রপার ইকুয়াল টু PROPER, প্রপার কার প্রপার করবো আমি, ওই A2 প্রপার করবো, এখানে লিখে দিতে পারো A2, ঠিক আছে। তাহলে প্রপার করলে দেখো প্রথম অক্ষর বড় হাতে, এরকমভাবে প্রথম অক্ষরগুলো বড় হাতে টেনে দাও, এরকম প্রপার। রাজরামপুর YCTC লিখেছিলাম, এই YCTC-র ওয়াইটা বড়, রাজরামপুরের আরটা বড়, ঠিক আছে। তো এরকম প্রপার করা যায়। আরেকটা হচ্ছে লেন্থ বার করা যায়। লেন্থ বার করতে গেলে কতগুলো কোনটাতে অক্ষর আছে, তাহলে ইকুয়াল টু LEN, লেন বার করবো কার, এই A2, ঠিক আছে। দেখো প্রথম কার্ডটাতে 20টা আছে, এটাতে কত আছে 15টা, এটাতে কত আছে 9টা, ঠিক আছে। তাহলে যাই লিখো না কেন, আমরা এরকম ভিতরে ওই সেল অ্যাড্রেস ব্যবহার করে আমরা এগুলো ফর্মুলাগুলোকে ইউজ করতে পারি, সেল অ্যাড্রেসগুলোকে ব্যবহার করে, ওকে। সেল অ্যাড্রেস দিয়েও কাজগুলো করতে পারবে। এটা অ্যাজ এ এক্সাম্পল আমি দেখালাম, আমি ডিলিট করে দিলাম সব। তাহলে এই ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, ওকে। নেক্সট এবার যে ফাংশনটা শিখবো সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন। লজিক ইউজ করা যাবে লজিক্যাল ফাংশনের মধ্যে, ইফ, অর, অ্যান্ড এইগুলো আছে। তো তোমাদের ইফ, অর, অ্যান্ড মেন ফাংশন আমাদের হচ্ছে ইফ। তো এই ফাংশনটা কখন ব্যবহার করা হয়, দিস ফাংশন ইজ ইউজ টু ডিসপ্লে রেজাল্ট ইউজিং অন অর মোর কন্ডিশন। অর্থাৎ তোমাকে একটা ফলাফল দেবে, কিন্তু সেখানে শর্ত থাকতে হবে। শর্ত দিয়ে ফলাফল পাওয়ার যদি কোনো ব্যাপার থাকে, তখন তুমি ইফ ফাংশনটাকে ইউজ করবে। কোনো জায়গায় তাহলে শর্ত দিয়ে কোথাও যদি ফলাফল পেতে চাই, তখন আমরা যে ফাংশনটা ইউজ করবো সেই ফাংশনটার নাম হচ্ছে ইফ ফাংশন। তো ইফের নিয়ম, সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম, কিভাবে তুমি ইফ ফাংশনটাকে ইউজ করবে। সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে একরকম ইউজ করতে হয়, মাল্টিপল কন্ডিশন থাকলে একরকম ইউজ করতে হয়। সাপোজ ইফের সিনট্যাক্সটা দেখে নাও। প্রথমে হচ্ছে ইফ সমান চিহ্ন দেবে, ইফ লিখবে, প্রথম বন্ধনী, এবার শর্ত দেবে, কন্ডিশন, ঠিক আছে। শর্ত দিতে হয়, কমা দিয়ে ট্রু রেজাল্ট, আর আবার কমা দিয়ে একটা ফলস রেজাল্ট দিতে হয়। এটার মানে হচ্ছে, ধরে নাও যদি এটা হয়, অর্থাৎ আমি একটা কন্ডিশন দিলাম, ট্রু রেজাল্ট মানে কি হবে, আউটপুটটা কি আসবে, আর ওটা না হলে আউটপুট কি আসবে। তুমি চাইছো ফলাফল, আমি চাইছি এই ঘরে আমাকে কোনো একটা রেজাল্ট দেখা, কিন্তু তার আগে আমি কন্ডিশন দিব, এটা হলে এটা দেখাবে, এটা হলে এটা দেখাবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমি একটা কন্ডিশন এক্সাম্পল দিয়েছি। সাপোজ বলেছি, ধরে নাও এটা এক্সেলের সেল অ্যাড্রেস, তুমি এখানে তোমার পার্সেন্টেজ লিখবে, এগুলো পার্সেন্টেজ লিখে যাবে পরপর। এবার রেজাল্টের ঘরে তোমার এখানে ফলাফল আসবে, এই ঘরটাতে, ওকে। এই ঘরে তোমাকে শর্ত ইউজ করতে, যে ঘরে ফলাফল চাইছো সেই ঘরে কিন্তু শর্ত ইউজ করতে হবে। এবং শর্তটা কি বলে দিয়েছি, এইটা পার্সেন্টেজ যদি 50-এর বেশি হয়, যদি 50-এর বেশি হয় তবে গুড, আর না হলে ব্যাড। তাহলে বেশি হলে গুড, আর না হলে ব্যাড। তাহলে ট্রু কন্ডিশন কোথায় বস, ট্রু মানে হচ্ছে গুড, মানে বেশি হলে। এই যে আমি যে শর্তটা দিয়েছি, প্রথম কার্ডটা হচ্ছে ট্রু কন্ডিশন, ঠিক আছে, ট্রু রেজাল্ট, ওকে। অর্থাৎ এই কন্ডিশন যেটা দিব সেটা মানলে প্রথম ঘরে যেটা লিখবো সেটা দেখাবে, আর ওটা না মানলে পরের ঘরে যেটা লিখবো সেটা দেখাবে। দেখো নিচে এক্সাম্পল দিয়েছি, ইফ এটা যদি A2 হয়, এই সেল অ্যাড্রেসটাতে A2 হচ্ছে কিনা, এটা এই কলম আছে, 2 নম্বর রয়ে আছে, A2 হচ্ছে। তাহলে যদি A2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 50, এটা কন্ডিশন হলো,
কমা কি হবে, কি দেখাবে, গুড দেখাবে। আর না হলে পরেরটা হচ্ছে না হলে কি দেখাবে, ব্যাড দেখাবে। এটা তুমি যা খুশি লিখতে পারো, ঠিক আছে, তোমার তেমন শর্তটা। এবার তাহলে এটা হচ্ছে শর্ত, এটা ট্রু রেজাল্ট, এটা হচ্ছে ফলস রেজাল্ট। ট্রু ভ্যালু ফলস ভ্যালুও বলা হয়। ওকে, আমি দেখি। এবারে তোমাকে বলা হলো এখানে তুমি পার্সেন্টেজ দেবে, এখানে তোমার রেজাল্ট আসবে। তাহলে এই ঘরটাতে তুমি পার্সেন্টেজের ভ্যালু বসাও, আর এই ঘরটাতে রেজাল্ট পাবে। ওকে, তাহলে কোনো একটা পার্সেন্টেজ বসিয়ে যাও এখানে। এতটা পার্সেন্টেজ বসিয়েছি, বললাম এই ঘরে এবার কি গুড কি ব্যাড তোমাকে এখানে লিখতে হবে। তুমি দেখছো এখানে 100 জনের বসা আছে, আমি তো এখানে 9 জনের বসিয়েছি। তোমার এখানে 100, 1000, 1 লক্ষ থাকতে পারে। তোমাকে বলে দেওয়া হলো যারা 50-এর বেশি তাদেরকে গুড লিখবা, যারা 50-এর কম তাদেরকে লিখবা ব্যাড। তারপর লিখতে বসো। কতক্ষণ টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে। সেক্ষেত্রে আমাকে ধরে ধরে দেখতে হবে, এটা 75 মানে গুড, 58 গুড, এটা গুড, 35 ব্যাড, এটা ব্যাড, ঠিক আছে। আরও কিছু ব্যাড করে দিই আমি, ঠিক আছে, এরকম ধরে নাও দেখা আছে। তো এই গুড ব্যাড লিখতে গেলে তোমার প্রচুর টাইম লেগে যাবে। সেক্ষেত্রে তুমি এখানে একটা ফাংশন ইউজ করো, যেহেতু লজিক আছে, মানে লজিকটা কেমন আছে, যদি তোমাকে বলা হয় যদি 50-এর বেশি হয়, 50 অথবা তার বেশি হয়, তাহলেই গুড, আর না হলে কি হবে, ব্যাড। সেক্ষেত্রে তুমি ওই লজিকটাকে ইউজ করো, ঠিক আছে। তাহলে যে ঘরে রেজাল্ট পাবে সেই ঘরে ফর্মুলাটাকে ইউজ করবে। আমার তো এই ঘরে দেখাবে, তাই না, এইখানে ফর্মুলাটাকে ইউজ করবে, এবং এই সেলের উপরেই কন্ডিশনটা দিব, একজনের উপর দিব। এতজনের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল দেওয়ার দরকার নেই, একটা দিয়ে এইভাবে যখন টেনে দেবো আমি, অটোমেটিক্যালি সবারই চলে আসবে, ঠিক আছে। তো এই ঘরে তোমাকে তাহলে প্রথমে লজিকটা ইউজ করতে হবে। প্রথমে ইফের নিয়ম হচ্ছে ইফ লিখতে হয়, আইএফ লিখতে হয়, প্রথম বন্ধনী দিতে হয়, এখানে শর্তটা বসাতে হয়। তাহলে ইফ, এই সেল অ্যাড্রেসটা বলো, পাশের সেল অ্যাড্রেসটা কি আছে, পাশের সেল অ্যাড্রেস যেখানে 75 লেখা আছে, D2। ইফ D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত বললাম, আমি বললাম 60 বললাম, এখানে 60-এর বেশি। ইফ D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 60, এটা হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে, শর্ত। এবার কমা দিয়ে কি দেখাবে, গুড ব্যাড, তুমি যা খুশি লিখতে পারো, তুমি তোমার মতন লিখতে পারো, ভেরি গুড, অর্থাৎ লেখাটা যা লিখো তাই দেখাবে। কিন্তু লেখা যখনই কোনো লেখাকে ডিসপ্লে করতে চাইছো, তখন তুমি ডবল কোটেশনের মধ্যে লেখাটাকে রাখবে। হয়তো লিখলে না, এটা হলো গুড, ঠিক আছে। অর্থাৎ 60-এর বেশি হলে কি আসবে, গুড। এবার কমা দিয়ে হচ্ছে ফলস, ঠিক আছে। হ্যাঁ, ফলস মানে কি, অর্থাৎ 60 না হলে, কেউ ধরো 600 পেয়েছে, 6000 পেয়েছে, তবুও আমাকে কি দেখাবে, গুড। কেন, 6000 ভ্যালুটা 60-এর থেকে তো বড়, তাই আমাকে গুডই দেখাবে, ঠিক আছে। অর্থাৎ ওর থেকে কম হলে আমাকে কি দেখাবে, আমি এরপরে যেটা লিখবো সেটা দেখাবে। এরপরে যদি লিখে দিই আমি এখানে ব্যাড, এটা, তাহলে এটা দেখাবে। তাহলে এখানে আমাকে আউটপুট পেতে গেলে দুটো ফলাফল দিতে হয়, একটা হচ্ছে ট্রু ফলাফল, একটা ফলস ফলাফল, ঠিক আছে, সত্য আর একটা মিথ্যা। তো ট্রু কেন, কারণ শর্ত মানলে যেটা দেখাবে, আর শর্ত না মানলে আর একটা দেখাবে, দুটোর মধ্যে যে কোনো একটা দেখাবে তোমাকে, ঠিক আছে। আর গুড দেখাবে, না হলে ব্যাড দেখাবে। তো গুডকে প্রথমে দিয়েছি, তার মানে এটা মানলে গুড দেখাবে, আর একে পরে দিয়েছে, এই শর্ত না মানলে পরেরটা দেখাবে। এইটা তুমি যদি প্রথমেই ব্যাড বলো পরে গুড বলো, তাহলে 60-এর বেশি হলে ব্যাড দেখাবে, আর 60-এর কম হলে গুড দেখাবে, বিপরীতে যেমন লিখবে। নিয়ম হচ্ছে এটাই, যে এটা। এবার এটাকে এন্টার মারো, দেখো প্রথমে আমার কি এসছে, গুড। তাহলে এখানে সেল অ্যাড্রেসটা কি দিয়েছিলাম, D2, এটা তো D2 75 আছে, মানে 60-এর বেশি, তাই আমাকে প্রথম কার্ডটা দেখাচ্ছে, তাই না। আচ্ছা, এটা যদি 75-এর বেশি না হয়ে এখানে যদি আমি এখানে 50 করতাম, তাহলে কি দেখাতো, অটোমেটিক কি হয়ে গেল, ব্যাড হয়ে গেল। আবার এখানে আমি 74 করলাম, কি হলো, গুড হয়ে গেল। 60-এর বেশি হলে তো গুড বলেছি, তাই না। হ্যাঁ, ওকে। তাহলে এটা D2 এর উপর শর্তটা দেওয়া ছিল। এই ক্ষেত্রে গিয়ে কিসের উপর দিতে হবে, D3, এই সেল অ্যাড্রেসটা তো D3। তাহলে আবার আমাকে D3 নতুন করে লেখার দরকার নেই, তোমাকে কিন্তু লিখতে হতো যে যদি D3 এটা হয়, কারণ তুমি চেক করেছো এটাকে তো চেক করোনি। তাহলে আমাকে কি করতে হবে, এক্সেলের মজা হচ্ছে যে এইখানে এই সেল অ্যাড্রেসকে সিলেক্ট করে মাউস পয়েন্টারটা যখন এইখানে নিয়ে আসবো, মাউস পয়েন্টার কিন্তু এরকম হতে হবে, ভালো করে দেখে নাও। এইটা প্লাস সাইন থাকলে হবে না, বা এরপরে এরকম একটা পয়েন্টার থাকলে হবে না, এরকম এই পয়েন্টারে ড্র্যাগ করলে টেনে সরে যাবে সেলটা, ঠিক আছে, ওই সেলটা সরে চলে আসবে ওখানে, ঠিক আছে, এরকম হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো এইখানে এইটা হচ্ছে সিলেক্ট করার জন্য, এই মোটা প্লাসটা যেটা দেখতে পাচ্ছ সিলেক্ট করার জন্য,
আর এই কোণাতে একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ একটা ডটের মতন আছে না, ওখানে নিয়ে গেলে এইরকম প্লাস সাইন হবে, এটা হচ্ছে ড্র্যাগ করার জন্য, এই ক্ষেত্রে ফিল হবে, ঠিক আছে, মানে অটোমেটিক সেল অ্যাড্রেসগুলো নিয়ে নেবে। তাহলে এটাকে ধরে তুমি এভাবে টেনে দিবে, যতটা থাকবে কে গুড কে ব্যাড তোমাকে আর ভাবতে হবে না। হ্যাঁ, অটোমেটিক্যালি সবাই চলে আসবে। দেখো এখানে সেল অ্যাড্রেসটা কি লেখা আছে, কি লেখা আছে, এটা D3 অটোমেটিক লেখা আছে। এখানে সেল অ্যাড্রেসটা কি লেখা আছে, D9, দেখো 9 আছে, D9 অটোমেটিক লেখা আছে, এটা আমাকে লিখতে হলো না, অটোমেটিক সেল অ্যাড্রেসগুলোকে ও চেঞ্জ করে নিল, ঠিক আছে। এইটা তাহলে এই হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন ইফ, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে দেখো একটা জিনিস মাথায় রাখবে, যখনই যাই লিখো, কোনো যদি ডাবল কোটেশন কখন দেবে, যখন কোনো টেক্সট লিখবে, কোনো লেখাকে লিখতে গেলেই ডাবল কোটেশন দিবে, ঠিক আছে। আদারওয়াইজ সংখ্যা টংখ্যার ক্ষেত্রে ডাবল কোটেশন দিতে হয় না। যেমন এখানে 50 লিখেছি, এক্ষেত্রে কি ডাবল কোটেশন দিয়েছি আমি, দিইনি। হ্যাঁ, এবার যেমন একটু শর্তটা অন্যরকমভাবে দিচ্ছি, তোমাকে এখানে বলা হলো এখানে কোর্সের নাম লিখো, COURAC, কোর্স, ঠিক আছে, কোর্স। আর এখানে হচ্ছে ফিজ, FEES, ফিজ। তুমি বললাম এখানে কোর্স দুই ধরনের, একটা হচ্ছে সার্টিফিকেট কোর্স, একটা ডিপ্লোমা কোর্স। তাহলে CER সার্টিফিকেট, সার্টিফিকেট, আর একটা হচ্ছে ডিপ্লোমা। তাহলে তোমার কম বললাম, যদি কেউ সার্টিফিকেট কোর্সে ভর্তি হয় তার কোর্স ফিজ আলাদা, আর ডিপ্লোমাতে ভর্তি হলে তার কোর্স ফিজ আলাদা। ওকে, বলা হয়েছে সার্টিফিকেট, যদি কেউ সার্টিফিকেট কোর্সে ভর্তি হয় সেক্ষেত্রে 2000 টাকা কোর্স ফিজ, আর ডিপ্লোমা হলে 5000 টাকা কোর্স ফিজ। ওকে, তাহলে সার্টিফিকেট কোর্স ফিজ 2000 টাকা, ডিপ্লোমা কত বললাম 5000। তাহলে এখানে তোমাকে এবার লিখো, কোর্স ফিজগুলো লিখে নাও, বসে বসে লিখো, প্রচুর টাইম লাগবে। তাহলে লজিক ইউজ করো, সার্টিফিকেট হলে কত হবে আর না হলে, হ্যাঁ এখানে সার্টিফিকেট ডিপ্লোমার বাইরে তো কোনো কিছু নেই, দুটোই আছে, চলে আসো। সেক্ষেত্রে আমি সার্টিফিকেট হলে 2000, না হলে 5000 করে দিতে হয়, ঠিক আছে। সার্টিফিকেট হলে 2000 আর না হলে কি করব 5000, এটা করে দিলেই হবে। ওকে, তাহলে বসার লজিক, ইফ বলো, একটাই ধরবো, সার্টিফিকেট বলতে সেল অ্যাড্রেসটা তো দিতে হবে, কোন সেল অ্যাড্রেসে, F2। তাহলে ইফ F2 এখানে কি দিব, ইকুয়াল টু, হ্যাঁ চলো, F2 ইকুয়াল টু দিব না গ্রেটার দেন দিব না কি দিব, এখানে গ্রেটার দেন হবে। এটা if2 ইকুয়াল টু সার্টিফিকেট, যদি সার্টিফিকেট হয়, অর্থাৎ if2 এর ঘরে যদি সার্টিফিকেট কথাটা লেখা থাকে, তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়াল টু সাইন ইউজ করবো, কারণ অক্ষরের ক্ষেত্রে গ্রেটার দেন লেস দেন তো হয় না, নাম্বারের ক্ষেত্রে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু হতে পারে, অক্ষরের ক্ষেত্রে আমরা ইকুয়াল টু ব্যবহার করবো, ঠিক আছে। অর্থাৎ হ্যাঁ ডাবল কোটেশনে ইউজ করবে, এবং এটা মাথায় রাখবে, এটাকে ডাবল কোটেশনে ইউজ করবে, ইকুয়াল টু CERTIFICATE, এটাই তো আছে। যদি এই লেখাটা হয়, অর্থাৎ F2 ঘরে যদি এই লেখাটা থাকে, তাহলে 2000 টাকা, 2000, আর না হলে 2000 কমা, না হলে 5000, ঠিক আছে। এক্ষেত্রে দেখো সংখ্যার ক্ষেত্রে কি ডাবল কোটেশন দিলাম, আমি দিলাম না, আমি যেখানে শর্তটা বসালাম, তাহলে এইখানে আমার হচ্ছে ট্রু এখানে হচ্ছে এইটুকুটা হচ্ছে আমার শর্ত, প্রথমকার ঘরে যেটা লিখি সেটা হচ্ছে শর্ত, অর্থাৎ এই ঘরের ভ্যালু যদি এটা হয় তাহলে এটা হবে, আর ওই ঘরের ভ্যালু ওটা না হলে কোনটা দেখাবে, 5000 টাকা, ঠিক আছে। এটা আমরা F2 এর ক্ষেত্রে প্রযোজ্য করলাম, F3 F4 এইভাবে পরপর আমরা করে দেবো, টেনে দিলেই চলে আসবে, আমাকে সেল অ্যাড্রেসটা লিখতে হবে না নতুন করে, এন্টার মারো, তাহলে কত আসছে 2000। এইখানে এবার এটাকে ধরে ড্র্যাগ করে দাও, যে কে 2000 কে 5000 অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখানে একটা মজার জিনিস কি, এখানে ডিপ্লোমা হলেই 5000 হবে তাছাড়া না, এখানে যদি অন্য কিছু লেখো তাও 5000 দেখাবে, ঠিক আছে। এখানে তুমি যা খুশি লেখো তাও দেখো কত দেখাচ্ছে, 5000। কেননা আমি বলেছি সার্টিফিকেট হলে 2000, আর না হলে অর্থাৎ সার্টিফিকেটের বাইরে যা হবে সবে কি 5000। এখানে বলে দিই না ডিপ্লোমা হলে 5000, অ্যাডভান্স ডিপ্লোমা হলে 8000, এরকম কিছু আলাদা কিছু বলিনি আমি, সেহেতু এটা আমি যাই লিখি তাই দেখাবে। ওকে, এখানে যদি আবার সার্টিফিকেট লিখে দাও, সার্টিফিকেট লিখলে এবার এন্টার মারো, দেখো অটোমেটিক্যালি কি হয়ে গেল 2000, অর্থাৎ সার্টিফিকেট হলেই 2000, আর সার্টিফিকেট না হলে কত হবে 5000, কারণ কোর্সের এখানে আমার এইটাতে কন্ডিশনে তাই লেখা আছে। দেখো এটা F7 যেহেতু সেল অ্যাড্রেসটা,
যদি সার্টিফিকেট হয় তাহলে 2000, না হলে এটা হচ্ছে না হলে, ঠিক আছে। তাহলে বোঝা সব থেকে কীভাবে আমি লজিকটাকে ইউজ করব, যদি এটা হয়, যদি মানে তো যদি এটা হয় তাহলে কমা দিয়ে তাহলে এটা, আর পরের কমাটা হচ্ছে না হলে এটা, এটা সিঙ্গেল কন্ডিশনে ইউজ করতে পারি। যদি একটা কন্ডিশন থাকে তাহলে এগুলো আমরা ইউজ করতে পারি। এবার যদি একাধিক কন্ডিশন দিয়ে দিই, সার্টিফিকেট হলে এটা, অ্যাডভান্স ডিপ্লোমা হলে এটা, ওইটা হলে এটা, যেমন পার্সেন্টেজে কী হয়, 90% হলে ডাবল এ পাই, 80% এ প্লাস পাই, 70% এ পাই, 60% বি প্লাস, এরকম একটা গ্রেড থাকে। তো গ্রেড তো আলাদা থাকে, পার্সেন্টেজের উপর আলাদা গ্রেড থাকে। সেক্ষেত্রে তার একটা শর্ত দিয়ে হবে না, তখন আমাকে একাধিক শর্ত দিতে হবে, ঠিক আছে। মাল্টিপল কন্ডিশন, এক্ষেত্রে অনেক কন্ডিশন চলে আসে, তো সেইগুলো কী করে ইউজ করবো, মাল্টিপল কন্ডিশন যদি থাকে, ঠিক আছে। এখানে লজিকটা কি ইউজ করেছিলাম, এখানে ইউজ করেছিলাম যদি A2 অর্থাৎ এই সেল অ্যাড্রেসটা এখানে যে লজিকটা ইউজ করেছিলাম, A2 CITA হলে, অর্থাৎ এই ঘরে CITA লেখাটা যদি থাকে তাহলে 2000, আর CITA এর বাইরে কিছু লিখলে লেখা থাকলে কি দেখাবে, ইনভ্যালিড কোর্স। হ্যাঁ, ইনভ্যালিড কোর্স। একটা জিনিস মাথায় রাখবে, শর্ত যেখানেই দাও ডাবল কোটেশনের মধ্যে কখন দিবে, যদি কোনো অক্ষর থাকে তাহলে ডাবল কোটেশনের মধ্যে দিবে, আর নাম্বারে ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই, ডাইরেক্টলি বসাতে পারো, ঠিক আছে। মানে যদি বলা হয় তোমার সেল 10,000-এর বেশি হলে তুমি 2000 টাকা কমিশন পাবা, আর না হলে 500 টাকা কমিশন পাবা। এই শর্তটা কিভাবে ইউজ করবা, বললাম সেল যদি 10,000-এর বেশি করতে পারো তুমি তাহলে 2000 টাকা কমিশন দিব, আর 10,000-এর বেশি না করতে পারলে 500 টাকা কমিশন দিব। ওকে, হ্যাঁ। তাহলে আমি এখানে তোমার ধরে নাও এই ঘরেই আসি, আমি প্রথম ধারে আসি, এধারে গিয়ে এখানে এলাম, এখানে তোমাকে বললাম তোমার নাম দিলাম, তোমার হয়তো বললাম এখানে হচ্ছে সেলসম্যানের নাম, ঠিক আছে। এখানে হচ্ছে সেলস অ্যামাউন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কমিশন বলো বা পার্সেন্টেজ, ঠিক আছে, কোন একটা তুমি যেটা পেলা, ঠিক আছে। তাহলে এখানে সেলসম্যানের নাম, আমি কিছু নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, সেলসম্যান এগুলো সব, ঠিক আছে। নাম হলো নাম, এটা আমি সেভ করে রেখেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, নাম যদি সেভ করে রাখা থাকে তবে তোমার নামগুলো চলে আসবে, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। নাহলে তো একই নামই আসে, তোমার দেখো তুমি যে কম্পিউটার বসছো এটা ধরে টানলে এই নামটাই সবারই চলে আসবে, ঠিক আছে, একই আসার কথা চলে আসতো। এবার কেউ কিছু কোনো অ্যামাউন্ট সেল করেছে ধরে নাও, কোথায় চলে গেল, নাম লাও, আচ্ছা ঠিক আছে। এখানে কম 500 টাকা কমিশন তাকে দেওয়া যাবে না 375 টাকায়, ঠিক আছে, 10,000-এ, ঠিক আছে। হ্যাঁ, তখন একাধিক লজিক ইউজ করতে হয়, ঠিক আছে। কি ইউজ করছি, এন্টার। আচ্ছা, এখানে ওকে। এবার দেখো, এবার তোমাকে যেটা বলা হয়েছে, এই সেল যদি 10,000 বেশি হয় তাহলে 2000 টাকা কমিশন বা পার্সেন্টেজ, আর না হলে 500 টাকা পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এবার তুমি এখানে লজিকটা ইউজ করো, যদি ইফ বলো, ওই সেল অ্যাড্রেসটা দিতে হবে কেন, এটুর ঘরে 5 টাকা লেখা আছে না নাম লেখা আছে, B2 যে ঘরে টাকার অ্যামাউন্ট আছে, আমাকে তো সেল ভ্যালুটা দেখতে হবে, যে এই সেল ভ্যালুর উপর আমাকে চেক কর, তোমাকে তো চোখে দেখলে তুমি এটার উপরে চেক করবা যে কত টাকা সেল করেছে, তাই না। তাহলে এই সেল যদি এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল টু 10,000, তাই না, 10,000 হয় কমা, তাহলে এক্ষেত্রে ডবল কোটেশন ইউজ করলাম না, কত টাকা দেবো বলেছি, 2000 দেবো বলেছি, আর না হলে কত দেবো, 500, নাহলে 0 দিতেও পারি আমি, ঠিক আছে। এবার তুমি এন্টার মারো ব্র্যাকেট ক্লোজ করে, তাহলে ও অটোমেটিক পেয়ে গেছে কত, 2000, টেনে দাও, কে 2000 কে 500, অটোমেটিকলি চলে আসবে কমিশন। তাহলে এই ইফ কন্ডিশন আমরা তখনই ইউজ করব যখন আমাদের শর্ত দিয়ে কোনো ফলাফল থাকবে। এই যেটা করলাম এটা হচ্ছে সিঙ্গেল কন্ডিশন, মানে একটা শর্ত থাকলে এরকমভাবে ইউজ করতে আমরা পারবো। এই নিয়মেই আমরা একাধিক শর্তকেও ব্যবহার করতে পারি।
তখন কি হয়, একাধিকবার আমাকে ইফ লিখতে হবে, ঠিক আছে। মানে যদি এটা হয় তাহলে এটা, এই লাস্টের যে এইটা না ফলস যেটা দিচ্ছি আমি, এটা প্রথম দিব না, আমি প্রত্যেকবারই কন্ডিশন দিয়ে যাব, কি হলে কি হবে, কি হলে কি হবে, কি হলে কি হবে, পরপর পরপর লিখে যাব, ঠিক আছে। হ্যাঁ, সেট করে রাখবো। শেষে গিয়ে বলবো যে যতগুলো দিলাম এগুলোর মধ্যেও যদি না হয় তাহলে এটা দেখাও, মানে লাস্ট এটা ফলস কন্ডিশন। মানে অতগুলোর বাইরেও তো কিছু একটা হতে পারে, আমি 5টা কন্ডিশন দিয়েছি, তার বাইরেও কিছু একটা হতে পারে, ঠিক আছে। সেটার বাইরে হলে এটা দেখাবে, লাস্টে যেটা দেবো আমি সেটা দেখাবে। সেটা হচ্ছে আমার মাল্টিপল কন্ডিশন। মাল্টিপল কন্ডিশন এখানে লেখা আছে। তাহলে ইফ আমরা দেখো সিনট্যাক্স ফর মাল্টিপল কন্ডিশন, যদি একাধিক কন্ডিশন আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব। তাহলে ইফ লিখতে হয়, সমান চিহ্ন প্রথমেই দিতে হয়, ফার্স্ট কন্ডিশন অর্থাৎ প্রথম শর্তটা দেবে, ইফ ফার্স্ট কন্ডিশন দেবে, প্রথম শর্ত অর্থাৎ কী হলে কি হবে, কমা দিয়ে দিলে একই লাইন চলবে, আমি নিচে লাইনে লিখেছি কিন্তু একই লাইনে চলবে, ঠিক আছে। আবার ইফ দিবে, দ্বিতীয় শর্ত দিবে, ওটা হলে কি হবে, তারপরে শর্ত এটা হলে কি হবে, তারপরে শর্ত এটা হলে কি হবে, 4টে শর্ত দিলে 5টা শর্ত দাও, 6টা দাও, পরপর শর্ত দিয়ে যাও, কি হলে কি হবে, দিয়ে লাস্টে গিয়ে একটা কি দিবে, ফলস। অর্থাৎ আমি যে 5টা শর্ত দিলাম বা 6টা শর্ত দিলাম এর মধ্যেও যদি না হয় তাহলে আমাকে এটা দেখাবে, লাস্টেরটা দেখাবে, ঠিক আছে। আর না হলে এটার মধ্যে পড়লে এটা দেখিয়ে দিবে, এটার মধ্যে পড়লে এটা দেখিয়ে দিবে, এটার মধ্যে পড়লে এটা দেখিয়ে দিবে, যেটার মধ্যে পড়বে সেটা আমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু ওগুলোর বাইরেও যদি কোনো একটা জিনিস চলে আসে তখন আমাকে লাস্টেরটা দেখাবে। এবং ইফ দিয়ে তুমি ব্র্যাকেট শুরু করেছো, প্রথম বন্ধনী শুরু করেছো, এখানে শেষ করিনি আমরা, তাই যতগুলো ইফ আমি দিয়েছি প্রত্যেকটা ইফের ব্র্যাকেটটাকে আমাকে ক্লোজ করতে হবে শেষে গিয়ে, কারণ ইফ শুরু করেছি কিন্তু শেষ করিনি। দেখো ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথম কন্ডিশন তো কমা দিয়ে আবার ইফ শুরু করে দিলাম, আবার প্রথমে একটা বন্ধনী দিয়ে দিলাম, দিয়ে আবার কমা দিলাম, আবার ইফ শুরু করলাম, আবার এইভাবে চলে আসছি। তাহলে ব্র্যাকেটটাকে তো শেষ করতে হবে আমাকে, তাই সব লাস্টে গিয়ে যতগুলো ইফ দিবে ততগুলো তোমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখায়, তোমাকে বলা হয়েছে পার্সেন্টেজ 90-এর বেশি হলে ডবলে আসবে, অর্থাৎ এটা হলে এটা আসবে, পার্সেন্টেজ 80-এর বেশি হলে এটা আসবে, 70-এ এটা আসবে, 60-এ এটা আসবে, 50-এ এটা আসবে, 40-এ এটা আসবে, 30-এ এটা আসবে, 25-এ এটা আসবে। আর এর বাইরে যদি কিছু আসে, এর বাইরে যদি কোনো পার্সেন্টেজ আসে তাহলে কি আসবে, ফেল আসবে, ওকে। তাহলে এখানে কতগুলো কন্ডিশন ইউজ করতে হবে বলো তো, 1 2 3 4 5 6 7 8টা, লাস্ট এটা তো কন্ডিশনে পড়ছে না, ফলস কন্ডিশন, তাই এখন ইফ ইউজ করতে হচ্ছে না, তাহলে 8বার আমাকে ইফ লিখতে হবে। হ্যাঁ সেম। তাহলে আমি একবার দেখে নিই যে পার্সেন্টেজ কী করে বার করবো আমরা। তাহলে ধরে নাও তোমার এইখানে যে লজিকটা আমরা ইউজ করেছিলাম যে প্রথমে পার্সেন্টেজ যে গুড ব্যাড দেখাচ্ছিল, ঠিক আছে, এই যে গুড ব্যাড দেখাচ্ছিল, এবার গুড ব্যাড নয়, এই যে পার্সেন্টেজ ধরুন এখানে লেখাই আছে, ওকে, পার্সেন্টেজ এখানে লেখা আছে, এইখানে আমি ইউজ করব, ঠিক আছে, তুমি এখানে ইউজ করবে এই রেজাল্টের ঘরে। তাহলে কি লিখবে, যদি এই সেল অ্যাড্রেসটা কত, সেল অ্যাড্রেসটা হ্যাঁ D2 যদি D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, অর্থাৎ 90-এর বেশি থাকে, ওর ভ্যালু যদি 90-এর বেশি থাকে তাহলে কি দেখাবে, এটা দেখাবে। একটা শর্ত হলো না, আবার কমা সমান একটাই বসবে প্রথমে, হ্যাঁ, যে আবার ইফ শুরু হয়ে যাবে, আবার ইফ D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কত, হ্যাঁ নিজের মতন দাও একটা, হ্যাঁ 80 যদি হয় তাহলে কমা দিবে, ডাবল কোটেশনের মধ্যে এ প্লাস ডাবল কোটেশন ক্লোজ কমা। তাহলে একটা শর্ত হলো, দুটো শর্ত হলো, 3 নম্বর শর্ত আবার ইফ, ওই সেল অ্যাড্রেসটা কি দিবে কিন্তু একজনা কি তুমি দিচ্ছ, হ্যাঁ মানে ও কি হবে তা আমি জানি না, তো যা হবে তাহলে এটা দেখাবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা টেনে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইফ D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 70, তাই তো, 70-এ কি আছে যা দিবে এ কমা, আবার ইফ D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 60-এ কি আছে গো বি প্লাস, তাহলে ডাবল কোট বি প্লাস, ডাবল কোটেশনের মধ্যে বি প্লাস কমা, তারপরে আবার ইফ D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 কমা, কী হবে 50, বি শুধু বি দিলাম কমা, আবার ইফ D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40-এ
ও সরি, এখানে কি দিতে হবে, কমা দিতে হবে, তাই তো। চলে কি দিচ্ছি, সি প্লাস। তুমি যা দিবা, যে গ্রেড দিবা তোমার ব্যাপার, ঠিক আছে, তোমাকে যা ইনস্ট্রাকশন দিয়েছে সেইভাবে দিবা, ঠিক আছে। যদি V2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 30, 30-এ কি দেওয়া আছে গো, অনলি সি, কমা, যদি D2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 25, 25-এ আছে ডি, ডি প্লেন ডি, এর বাইরে কিছু আছে কি, এর বাইরে তো কিছু না, এই কথাই তো ছিল। এবার লাস্টে কি লিখে দেবো, আর কোনো ইফ দিব না, লাস্টে কমা দিব, আবার একটা দিয়ে লিখে দেবো ফেল, ঠিক আছে। কতগুলো ইফ দিলাম দেখো তো, 1 2 3 4 5 6 7 8টা, আমাকে 8টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখো ব্র্যাকেটগুলো ফলো করো, প্রথমকার ব্র্যাকেটটার সঙ্গে ব্র্যাকেটের মিল হলো, এবার লাস্ট দিক থেকে দেখো ওই লাস্টের ব্র্যাকেটের সাথে ম্যাচ করছে, তার এই ব্র্যাকেটের সাথে ম্যাচ করছে, এবার এইটার সাথে ম্যাচ করে দেখো কালারটা, এই দেখো মোটা হচ্ছে না, এখানে যাও, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, হয়ে গেল। আমি যতগুলো ইফ দিয়েছিলাম ততগুলো ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এবার একটা জিনিস মাথায় রাখবে, এই যে কমা, যেখানে যেখানে কমা ইউজ করছে, এই কমাগুলো সিনট্যাক্সের নিয়ম অনুযায়ী কমাগুলো ঠিকঠাক দেবে, নাহলে কিন্তু রেজাল্ট আসবে না, ঠিক আছে। এন্টার মারো, কোন গ্রেড পেয়েছে, এ। এবার আমি কি করবো, এত জন্য না লিখে এটাকে ধরে টেনে দেবো, এইভাবে কাজ করবো, কে এ, কে বি, কে সি, কে ডি অটোমেটিক চলে আসবে। কেউ ধরে না এখানে 25 পেয়েছে, কেউ এখানে 21 পেয়েছে, তাহলে 25 কি দেখিয়ে দিল, আর 21 কি দেখালো, কেন ফেল দেখালো, কেন 90-এর মধ্যেও পড়ছে না, 70-এর বেশিও হচ্ছে না, 60-এর বেশিও হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, ভালো করে মাথায় রাখবে, যেটা হচ্ছে গ্রেড যখন চেক করে কম্পিউটার, আমি প্রথমেই বললাম যে যদি 90-এর বেশি হয় তাহলে ডবলে, অর্থাৎ 90-এর বেশি হলে ডবলে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো প্রথমে বেশি থেকে কেন শুরু করেছি আমি, প্রথমে তো এটাও বলতে পারতাম যে 30 হলে সি হবে, 40-এর বেশি হলে ডি হবে, 50-এর বেশি হলে এফ হবে, এইরকম বলতে পারতাম। কিন্তু আমরা দেখো বেশি থেকে কমতে কমতে এসেছি, কারণ এখানে সিস্টেম হচ্ছে ও প্রথম লজিকটাকে আগে চেক করবে, এইটাকে ফার্স্টে এটা দেখবে, যদি পেয়ে যাই ওইটার মধ্যে তাহলে এটা দেখিয়ে দেবে, আর পরেরটাতে যাবে না, পরেরটা চেকই করবে না ও, বুঝতে পেরেছো তো। এবার প্রথমেই তুমি লিখেছো 30-এর বেশি হলে ডাবলে লিখে দিয়েছো, তারপর লিখেছো 40-এর বেশি হলে এ প্লাস, 50-এর বেশি হলে অমুক লিখেছো, তো কেউ একজন 70 পেয়েছে, তো প্রথমেই চেক করছে 30-এর বেশি কি না, তো 70 তো 30-এর বেশি, তাহলে ওকে যেটা দেখানো সেটা প্রথমেই দেখিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কেউ যদি 20 পায় তাহলে ওকে প্রথমে চেক করলো 90-এর বেশি কি না, তো 20 তো 90-এর বেশি নয়, সুতরাং এটা চেক করে পরেরটা চলে আসবে। এটার মধ্যেও পাচ্ছে না ওকে, এটার মধ্যেও পাচ্ছে না, এটাতেও পাচ্ছে না, এটাতেও পেলো না, ইভেন এটাতেও পেলো না, তাই না। যখন এটার মধ্যে পেলো না তখন কি করলো, কি দেখালো, ফেল দেখিয়ে দিল। ওকে, তাহলে পরপর প্রথম থেকে চেক করবে। সুতরাং লজিকগুলো যখন দেবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে সেইভাবে চেক করাবো, যেহেতু ফার্স্ট কন্ডিশনটা আগে চেক করবে, আমার এটা আগে চেক করবে, কম্পিউটার প্রথমকার কন্ডিশন যেটা দিয়েছি সেটাকে আগে চেক করবে, এটার মধ্যে না পেলে পরের কন্ডিশনে যাবে, ওটার মধ্যে না পেলে তারপরটাতে যাবে, ঠিক আছে। এইভাবে পরপর চেক করবে। তাই এটা আমরা প্রথমে বড় থেকে ছোটটা করলে এই প্রবলেমটা হবে না, আর ছোট থেকে বড় যদি করে দাও তাহলে কি হবে, প্রথমেই যদি কোনো একটা বড় সংখ্যাকে পেয়ে যায়, ও তো বড়ই, তুমি বলেছো 25-এর বেশি হলে ডি, তাই তো, তাহলে কেউ 90 পেয়েছে, 90টা 25-এর বেশি তো অবশ্যই, তখন তাকে কি দেখাবে, ডি দেখিয়ে দেবে, পরের কন্ডিশন আর চেক করবে না, মানে ও মাথা ঘামাবে না, ঠিক আছে, ও আর মাথা ঘামাবে না, এখানে রেজাল্ট তোমাকে দিয়ে দেবে। তাহলে এই যে রেজাল্টটা আমরা পেলাম, এই গ্রেডটা বার করতে পারলাম এখান থেকে। তো এইরকমভাবে তুমি যখন একটা মার্কশিট তৈরি করবে, স্টুডেন্ট নেম, রোল, ক্লাস, কোন সাবজেক্টে কত পেয়েছে, তাদের টোটাল বার করবে, পার্সেন্টেজ বার করবে, দিয়ে এখানে তাদের গ্রেডটাকে বার করবে। তোমাদের যে নেক্সট টাস্কটা থাকবে সেটা হচ্ছে এই মার্কশিটটাকে, ঠিক আছে। তাহলে মার্কশিটটা তৈরি করতে গেলে কি করতে হবে, প্রথমত আমাকে একটা সিটে যাবে, সিটের উপরে হ্যাঁ এখানে ধরে নাও রোল, রোল নিয়ে নিলে, নেম, স্টুডেন্ট নেম, ক্লাস নিলে নিতে পারো, সাবজেক্টের নামগুলো নিয়ে নাও, ঠিক আছে। তাহলে সাবজেক্টের নামগুলোই নিয়ে নিয়েছি ডাইরেক্টলি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে কি আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আর কিছু আছে সাবজেক্ট 1 2 3 4 5 6 7, এখন 7টাই সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এবার আসবে আমার টোটাল পার্সেন্টেজ গ্রেড, টোটাল পার্সেন্টেজ গ্রেড।
কোনো স্টুডেন্টের এবার তুমি এইটা যখন তৈরি করছো, ঠিক আছে, তাহলে প্রথমে তাদের রোল 1 লিখবে, 2 লিখবে, পরপর রোল বসাবে, যাই হোক তুমি লিখে লিখে বসাবে। এর একটা মজার জিনিস কি, 1 2 লেখার পর দুটোকে সিলেক্ট করবে একসাথে, দুটোকে একসাথে সিলেক্ট করলাম, হ্যাঁ। এবার এটা ধরে ড্র্যাগ করে দেবে, অটোমেটিক এই দুটোকে সিলেক্ট করে ড্র্যাগ করবে, 1 এর পর 2 আছে তো অটোমেটিক্যালি কি হবে, 1 2 3 4 চলে আসবে, ঠিক আছে, 1 2 3 4 চলে আসবে, তোমাকে লিখতে হবে না। আচ্ছা, নেম, এখানে যেমন নাম লিখেছিলাম ওই নামটা আমার সেভ করা আছে, তাই তো। একটা নাম যদি ওদের মধ্যে যে কোনো একটা নাম লিখলেই ওদের নাম ড্র্যাগ করে ওদের নামগুলো চলে আসবে। আবার অমিত দাস চলে আসছে না, এত পর্যন্ত সেভ করা আছে, ঠিক আছে। এবার কে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে এটা কিন্তু বসে বসে তোমরা লিখবে, ওকে। আমি জাস্ট আমার লেখার টাইম নাই, সময় লাগবে, আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি ওখানে, র্যান্ডামলি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, এখানে না আমি নাম্বার কিছু একটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে, কে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে বসিয়েছো। আচ্ছা, এই ঘরগুলোকে আমি ছোটো করে নিই, ডাবল এখানে পুরো একসাথে সিলেক্ট করে ডাবল ক্লিক করবে, দেখো যেমন যেমন সাইজ নিয়ে নেবে, ঠিক আছে। এবার টোটাল পার্সেন্টেজ গ্রেড এটা তোমাদের বার করতে হবে, এগুলো টোটাল বার করবো, তাহলে কি করবে, কি করে টোটালটা বার করবে, সমান চিহ্ন দেবো, ইফ, কেন টোটাল বার করতে গেলে লজিক কি আছে, টোটাল তো যোগ, টোটাল মানে তো যোগ। হ্যাঁ, আমি এটা যদি বলি 92 45 63 যোগ করে হবে। এবার দেখো এটা যদি করি তাহলে সমস্যাটা কি হবে দেখে নাও, সমস্যা আসবে 92 প্লাস 45 প্লাস 63, বড় সংখ্যাগুলো কত আছে, 63 প্লাস 35 প্লাস 94 প্লাস 55 প্লাস 34, এই যে আমার 418 পেয়েছে। এগুলো যোগফল যোগ করলে দেখবে 418 আসবে, ঠিক আছে, 418 আসবে। কিন্তু এটাকে যখন টানবো সবারই 418 চলে আসবে। কেন 418 আসবে সবারই, কেননা এই ঘরে তুমি 92 45 63 35 এই সংখ্যাগুলো যোগ করেছো, তাই তুমি যখন টানবা ওই সংখ্যাগুলোর যোগফল এখানে দেখিয়ে দেবে। কিন্তু এই সংখ্যাগুলো যোগ না করে আমি যদি সেলগুলোকে যোগ করতাম তাহলে সেল অ্যাড্রেস টানলে চেঞ্জ হয়, সেল অ্যাড্রেস যখন আমরা ড্র্যাগ করি না এভাবে, সেল অ্যাড্রেস ড্র্যাগ করলে অটোমেটিক্যালি কি হয়, চেঞ্জ হয়। আগের ক্ষেত্রে চেঞ্জ হলো না সেল অ্যাড্রেস, আমি একটার পর দিয়েছিলাম পরে এগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে এটা চেঞ্জ হবে না, যদি সেল অ্যাড্রেস দিয়ে করতে তাহলে চেঞ্জ হতো। তাহলে তুমি যদি সেল অ্যাড্রেস দিয়ে করতে, এটা কি আছে C2 আছে, তাহলে C2 প্লাস D2 প্লাস EFGHI এগুলো যদি প্লাস প্লাস করে করতে তাহলে অটোমেটিক্যালি টানলে সবারই ঠিক চলে আসতো। তো অতগুলো প্লাস প্লাস না দিয়ে আমরা একটা সাম ফাংশন ইউজ করেছিলাম, সাম ফাংশন, সামের মধ্যে এই সেল অ্যাড্রেসটা দাও, প্রথমকার সেল অ্যাড্রেস এটা কি C2, এবার একটা কোলন দিয়ে দাও, ডাবল এই যে এইটা কোলন, ঠিক আছে, C2 কোলন চিহ্ন দেবে। C2 থেকে কত দূর পর্যন্ত তুমি সাম করতে চাইছো, এটা কি I2, এত দূর পর্যন্ত C2 থেকে I2 পর্যন্ত আমি করতে চাই, দেখো সিলেক্ট করে নিয়েছি অতটা, এই দেখো নীল বর্ডারটা দেখতে পাচ্ছ তো, অর্থাৎ C2 থেকে I2 পর্যন্ত সাম করতেছি, সামে তো যোগ দেখায়, সাম ফাংশনে যোগ দেখায়, তাহলে C2 থেকে I2 পর্যন্ত যোগ চাইছি আমি, ওই প্লাস প্লাস করে অতগুলো সেল অ্যাড্রেস না দিয়ে ডাইরেক্টলি এভাবে আমরা করে দিতে পারি, ঠিক আছে। এবার এন্টার মারো, তাহলে এদের যোগ চলে আসবে, 418 এলো, ঠিক আছে, যোগে ভুল নাই। এবার এক্ষেত্রে এটা কি হতো, C3 থেকে I3 পর্যন্ত, C4 থেকে I4 পর্যন্ত হতো, তাই না। অটোমেটিক্যালি যেহেতু সেল অ্যাড্রেস দিয়ে যোগ করেছি, অটোমেটিক্যালি সেল অ্যাড্রেস দিলে এটা চেঞ্জ করে নেবে। হ্যাঁ, সেল অ্যাড্রেস দিলেই তো হবে, সেল অ্যাড্রেস দিয়ে যোগ করতে হবে, কারণ সেলের ভ্যালু দিয়ে করতে হবে, সেলের ভ্যালু দিয়ে, ঠিক আছে। এখানে একটা মজা আছে, এই 92কে তুমি যখন 95 করে দেবা অটোমেটিক্যালি টোটালটা বেড়ে যাবে, কমে যাবে। দেখো 418 ছিল না আগে, এটা কত হয়ে গেল, 421 হয়ে গেল অটোমেটিক্যালি, কেননা সেল অ্যাড্রেসে তুমি তো এখানে বলেছো কি এইখানে এর মধ্যে যা থাকবে সেটা এখানে থাকবে, অটোমেটিক্যালি ওটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক আপডেট হয়ে যাবে।
তাহলে টোটালটা আমরা এইভাবে বার করে নিতে পারবো। এরপরে কি করব, পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজ বার করার নিয়ম কি, এইখানে যা পেয়েছি তাকে আমি সাবজেক্ট, যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে সাবজেক্ট দিয়ে ভাগ করে দিলেই হবে, আর না হলে টোটাল ইন্টু 100 ডিভাইডেড ফুল মার্কস। ঠিক আছে, মোট কত নম্বরের পরীক্ষা, কত পেয়েছো তাকে 100 দিয়ে গুণ করো এবং মোট কত নম্বরের পরীক্ষা ওটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান চিহ্ন দাও। টোটাল এখানে কি করবো, পার্সেন্টেজ বার করতে গেলে টোটালকে 7 দিয়ে ভাগ করে দেবো, তাই তো হবে। 100 নম্বরই তো পরীক্ষা আমার, তাই না, 7টা সাবজেক্ট। তাহলে টোটাল কি লিখবো, 421কে 7 দিয়ে ভাগ করবে না সেল অ্যাড্রেস দিয়ে করবে? 421 ডিভাইডেড 7 করবে না 421 যে ঘরে আছে সেই সেল অ্যাড্রেস ডিভাইডেড 7 করবে? হ্যাঁ, তাহলে এই সেল অ্যাড্রেস যদি দাও ডিভাইডেড 7 যদি করো তাহলে কি হবে, আমি পরের সেলের জন্য আর আমাকে নতুন করে খাটতে হবে না। এই দেখো 60 দশমিক, এই দশমিকের ঘর অনেক কটা চলে এসছে, তাই না, সে আসুক পরে কমিয়ে নেবে। এবার এটাকে ধরে ড্র্যাগ করে নাও, দেখো অটোমেটিক্যালি তোমার পার্সেন্টেজ সবারই চলে আসছে। দশমিকের ঘর 4টে আছে, এই দশমিকের কমানোর জন্য উপরে এইখানে দেখো এই যে হোম ট্যাবের ভিতরে এইখানে দশমিকের ঘর দেখতে পাচ্ছ, এটাতে দশমিকের ঘর বাড়ে, ঠিক আছে, আর এটা দশমিকের ঘর কমবে। তাহলে দুটো রাখবো, পার্সেন্টেজে দুটো থাকলে যথেষ্ট, দুটো রেখে দিলাম। আরও কমালে এরকম করতে পারো। রাউন্ড ফিগার, আগের দিন রাউন্ড ফিগার দেখাচ্ছিলাম না, এটা যেহেতু 51.9 আছে, যখন আমি কমিয়ে দিচ্ছি অটোমেটিক কী হয়ে গেল, এটা 52 হয়ে গেল, 9 আছে বলে, ঠিক আছে। তাহলে আমি এখানে দুটো দশমিকের ঘর রাখলাম। ওকে, এবার আসবো আমরা গ্রেড। এবার বলো গ্রেড বার করতে পারবে কি পারবে না, তোমাদের গ্রেড বার করে দেখালাম একটু আগে আমি। তাহলে গ্রেড বার করতে গেলে কি লিখবে, কোন সেল অ্যাড্রেস দিবে এখানে, K2, অর্থাৎ K2 যদি এটা হয় তাহলে এটা হবে, এটা হলে এটা হবে। যেভাবে আমরা গ্রেড এখানে করলাম, এখানে গ্রেড করলাম না, এখানে এই যে গ্রেডটা করলাম, সেম একই জিনিস তোমাকে লিখতে হবে, শুধু সেল অ্যাড্রেসটা কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। এখানে সেল অ্যাড্রেসটা কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। D2 এর জায়গায় কি লিখতে হবে আমাকে, K2। তাহলে যেখানে যেখানে D2 আছে সেখানে আমরা কি করব, K2 আছে, K2 কি হলে কোন গ্রেড। এগুলো প্র্যাকটিস নিজে না করতে পারলে তোমার থেকে যাবে, ঠিক আছে, আর কিচ্ছু হবে না। তাহলে গ্রেড হয়ে গেল B+, টেনে দাও। এই এবার কাউকে কমাও, নাম্বার কমাও, কমাই কমাই কমাই, C+ একজন আছে, এখানে নাম্বার আরও কমাই আমি, এখানে 25 20 ফেল হয়েছে কি, এখনো ফেল হয়নি, বেশি নাম্বার এখানে পেয়েছে, এখানেও বেশি নাম্বার পেয়েছে, এখানেও বেশি নাম্বার আছে, এবার ফেল হয়েছে, ঠিক আছে, অটোমেটিক ফেল হয়েছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা দেখো, এই যে আমি এখানে নাম্বার বসিয়েছি, ঠিক আছে, নাম্বার বসিয়ে তার টোটাল বার করলাম। টোটাল আমি যখনই নাম্বার চেঞ্জ করছি টোটালটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, কারো নাম্বার এখানে চেঞ্জ করে দেখো টোটাল অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে কী চেঞ্জ হচ্ছে, আমাদের পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, সেই সাথে সাথে গ্রেড চেঞ্জ হয়ে যাচ্ছে, হচ্ছে না, অটোমেটিক্যালি গ্রেডও চেঞ্জ হয়ে গেলো। দেখো 693 পেয়েছে, তাইও ডাবল হয়ে গেল, 99% মার্কস হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এইভাবে আমরা গ্রেডগুলোকে বার করতে পারবো। লজিক, এই লজিকগুলো ব্যবহার করতে হবে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো তুমি বুঝেই থেকে যাবা, তোমার হবে না, ঠিক আছে। এগুলোকে প্র্যাকটিস করতে হবে, গ্রেডটা বার করতে হবে, টাইম বার করে তোমাদেরকে এসে প্র্যাকটিস করতে হবে অবশ্যই, ঠিক আছে। ওকে, এইটুকুটাই তোমাদের আজকে থাকবে, ঠিক আছে, কারণ এর বেশি চলে গেলে তখন তুমি আর প্র্যাকটিস করতে পারবে না। এগুলো কী করবো বলো, এগুলো কিন্তু প্র্যাকটিস করা খুব দরকার। হ্যাঁ, এই দেখো ওই গ্রেডটা এখানে লেখা ছিল, এখানে যে সেল অ্যাড্রেসটা এখানে L2 আছে, সেল অ্যাড্রেস এখানে L2 আছে, এই L2 মানে হচ্ছে পার্সেন্টেজের সেল অ্যাড্রেস, এখানে মাথায় রাখবে যে পার্সেন্টেজের যে ঘরে বসা আছে সেটা, হেয়ার L2 ইজ দ্য সেল অ্যাড্রেস অফ পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ সেল অ্যাড্রেস আমি এখানে করেছি। এবং এখানে আরেকটা জিনিস চেক করেছি, এইখানে লজিকটা আরেকটা জিনিস চেক করা হয়েছে, যেটা হচ্ছে যে এই এখানে যে পেয়েছে, ধরো কোনো একটা সাবজেক্টে এটা পেয়েছে, অথচ তার গ্রেড কি দেখাচ্ছে A+, বাংলায় 5 পেয়েছে,
বাংলাতে 5 পেয়েছে আর সাবজেক্টের ইয়ে দেখাচ্ছে কি A প্লাস, তাহলে এই ক্ষেত্রে আমার কন্ডিশনটা তো ভুল হচ্ছে। কোনো নিয়ম কি থাকে, বাংলায় 5 পেলেও কি 5 দেখাবেন? আমি বলেছি পার্সেন্টেজ, এখানে যে আউটপুটটা আসছে সেটা এই পার্সেন্টেজের উপর, তাই না? 85 আছে বলে ওকে A প্লাস দেখাচ্ছে, এখানে কম্পিউটারে ভুল কিছু নাই, কিন্তু আমার কিছু সিস্টেমে ভুল আছে। ভুল বলতে কি, যে আমি যে নিয়মটা দিয়েছি বা কন্ডিশনটা দিয়েছি সেটাতে ভুল দিয়েছি। 5 পেলে তো পাস পেতে পারে না, তাহলে গভর্নমেন্টের কিছু রুলস আছে যে মিনিমাম একটা নাম্বার তো পেতে হবে সাবজেক্টে। কত নাম্বার পেলে পাস করে? 25-এর নিচে পেলে ফেল দেখিয়ে দেয়। 24-এ ফেল হয় নাকি জানি না আমি, বলো। মাধ্যমিক 24 মানে 25-এ মিনিমাম 25 পেতেই হবে, তাই না? তাহলে 25-এর কম থাকলে, বা আমাদের সময় যখন ছিল 20-র কম থাকলে মানে ফেল দিত, কিন্তু 3টে সাবজেক্টে 102 পেতে হবে। আমাদের সময় আমরা যখন মাধ্যমিক দিই সেক্ষেত্রে কি ছিল, কোনো সাবজেক্টে 20-র কম পেলে তুমি ফেল, কিন্তু তোমার যে 3টে সাবজেক্টের গ্রুপ, সেই 3টে সাবজেক্টে মিনিমাম 102 পেতে হবে, এরকম আমার করেছে। মানে কোনো সাবজেক্টে 3টেতে 20 পেয়েছি, 3 20 60, তাহলেও কিন্তু পাস নয়। বোঝা গেল তো? কোনো একটা সাবজেক্টে তুমি 20 পেতে পারো, কিন্তু আদার্স দুটো সাবজেক্টে ওটাকে রিকভার করতে হবে তোমাকে, এরকম নিয়ম ছিল। হ্যাঁ, ওই নম্বরে এরকম নিয়ম ছিল। 3টে করে সাবজেক্টের গ্রুপ ছিল, যেমন বাংলা, দুটো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর ইংরেজি একটা গ্রুপ, জীবন বিজ্ঞান জড়বিজ্ঞান অঙ্কর একটা গ্রুপ, ইতিহাস ভূগোলের এরকম একটা গ্রুপ ছিল, ঠিক আছে? তো এইরকম গ্রুপে সিস্টেমের নাম্বার ছিল আমাদের সময় যখন মাধ্যমিক ছিল। এখন তাহলে 24-এর 25-এর কম পেলেই তাকে ফেল। তাহলে তোমাকে আরেকটা লজিকও ইউজ, প্রথমেই চেক করতে হবে যে কোনো সাবজেক্ট 20-র কম আছে কিনা, এটা প্রথমেই চেক করে নিতে হবে যে কোনো সাবজেক্ট 20-র কম আছে কিনা। যদি 20-র কম থাকে বা 25-এর কম থাকে, তাহলে তাকে কি দেখিয়ে দেবো, আগে সাবজেক্ট ব্যাক দেখিয়ে দেবো। ইফের আগে, মানে আমার যত লজিক দিয়েছি তার আগে আমাকে চেক করে নিতে হবে, সেটা এখানে লিখে দিয়েছি। এখানে কিভাবে দেখো, এখানে লিখে দিয়েছি, দেখো এখানে ইফের সাথে আরেকটা ফাংশন ইউজ করবে অর, ঠিক আছে? অর মানে এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, সবগুলো দেখো পরপর লিখেছি। D2 মানে বাংলা, ইংরেজি, অঙ্ক, প্রত্যেকটা সাবজেক্টগুলো দিয়েছি। 25-এর কম হলে, যদি এতগুলো সাবজেক্ট 25-এর কম হলে, তাহলে কি দেখিয়ে দেবে আমাকে? সাবজেক্ট ব্যাক দেখিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমাকে প্রথমেই লিখে নিতে হবে, এইখানে লিখে নিতে হবে। এই যে এখানে গ্রেড আছে, এর ফার্স্টে আমাকে দিতে হবে এখানে, ঠিক আছে? তাহলে ইফ ব্র্যাকেট দিলাম, অর লাগিয়ে দিলাম, ঠিক আছে? অর না দিলে কি সমস্যা হবে? অর না দিলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে ইফ এই সেল অ্যাড্রেসটা চেক করতে হবে আমাকে। তো এই সেল অ্যাড্রেসটা মানে কত? C2। ইফ C2 লেস দ্যান 25 কমা সাবজেক্ট ব্যাক, ইফ D2 লেস দ্যান 25 কমা সাবজেক্ট ব্যাক, এভাবে পরপর চেক করতে হতো। তাই আমার যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে 25 কমন, ঠিক আছে, তাই আমি এটাকে অর ফাংশনের মধ্যে লিখে দেবো যে ইফ C2 D2, C2 থেকে শুরু, তাই তো? ইফ C2 লেস দ্যান 25, লেস দ্যান 25 মানে কি? 25-এর কম, 25 নয় কিন্তু 25-এর কম, এখানে ইকুয়াল টু দিব না, লেস দ্যান 25, ঠিক আছে? কি লিখলাম? ইফ C2 লেস দ্যান 25 কমা সি এর পর D2 লেস দ্যান 25 কমা BCDE2 লেস দ্যান 25 কমা C2 D2 কি হলো? E2 হয়েছে, F2 লেস দ্যান F2 লেস দ্যান হয়েছে, F2 লেস দ্যান 25 কমা G2 লেস দ্যান 25 কমা H2 লেস দ্যান 25 কমা তারপরে I2 লেস দ্যান লেস দ্যান 25 আর আছে যে আছে না, যেহেতু টোটাল এই কটা, তাহলে এই কটা যদি 25-এর হয় ব্র্যাকেট ক্লোজ করবো, ঠিক আছে? অরের মধ্যে দিয়েছি, অরের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? ইফের পরে অর দিয়েছিলাম তো আমি এটা, আচ্ছা, অর ইফ অর হ্যাঁ, অরের মধ্যে এটা অরের ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ঠিক আছে? এখানে দেখতে অসুবিধা হলে এই জায়গাটা ফলো করো, এখানে ফলো করো। এটা যদি 25 হয় কমা কি দেখাবে আমাকে? সাবজেক্ট ব্যাক, ঠিক আছে? এইটা আমি আগেই চেক করে নিলাম, প্রথমেই চেক করে নেব এইটা, তারপরে ইফটা আমার শুরু হবে। এই যে এটাকে কপি করি, তোমরা এখানে দেখে নাও যে আমি এখানে এইটাকে আগে দিয়ে দিলাম, ঠিক আছে? C2 less than 20, D2 less than 20, E2 less than 20, F2 less than 20, G2 less than 25, এটা less than 25, এটা less than হলে কি দেখাবে আমাকে? সাবজেক্ট ব্যাক
দিয়ে পরে কমা দিয়ে পরে যে ইফের পার্সেন্টেজ যেটা আছে এটা প্রথমেই চেক করবে, তাহলে ফার্স্টে এটা চেক করে দেখবে, ঠিক আছে। যদি হয় তাহলে ব্যাক, আর এইগুলোর মধ্যে না পড়লে তো পরে একটা আসছি আমরা আবার, ঠিক আছে। তাহলে আমার দেখি লজিকটা কি দেখায়, সাবজেক্ট ব্যাক দেখাচ্ছে কি দেখাচ্ছে না, এন্টার মারি। ইয়েস, একটা ব্র্যাকেট বেশি দিতে হতো, এইটাকে ধরে নেবে, ব্র্যাকেট টেনে দেবে, অটোমেটিকলি দেখো সাবজেক্ট ব্যাক আছে। কিসে 25 মানে তো 20 পেয়েছে। তাহলে আগেই ফেল, পার্সেন্টেজ কিছু নয়, আগেই ফেল, ঠিক আছে। তাহলে যতই তুমি নাম্বার দাও 90% করে দাও, কোনো একটা সাবজেক্টে যদি 20 কম পেয়ে যায়, এখানে যদি 20 দিয়ে দিই, এখানে 20 দিলে কোনো 25 দিয়ে দিলাম, তাহলে A+ পেয়ে গেল। কিন্তু যখনই ও 24 পাবে কোনো একটা সাবজেক্টে, তখনই কী হয়ে যাবে, 88% থাকলেও তার কী দেখিয়ে দেবে, সাবজেক্ট ব্যাক দেখিয়ে দেবে। ওকে, এই লজিকটা আমরা ইউজ করতে পারি, হয়ে গেল। তাহলে তোমাদের টাস্ক থাকলো, আমরা লজিক্যাল কন্ডিশন যেগুলো ইউজ করলাম, ঠিক আছে, ইফ, এই ইফ দিয়ে মার্কশিট তৈরি করে, এগুলো প্র্যাকটিস করবে, মার্কশিট তৈরি করে তার গ্রেড বার করো, ঠিক আছে। এইগুলো, এই লজিকটাকে ইউজ করা।